এই নীল জলই ছিল তাদের রুটি-রুজি, ভালোবাসা এবং বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু সেই শান্ত জলই একদিন হয়ে উঠল ভয়ংকর এক কালো ছায়ার যুদ্ধক্ষেত্র। এক সময়ের সাধারণ জেলে আজ বন্দুকধারী জলদস্যু। কিন্তু কেন? আজকে জানবো সাগরের আতঙ্ক, সোমালিয়ার জলদস্যুদের ইতিহাস, উত্থান এবং ভবিষ্যৎ। ইউএন মনিটরিং, বিবিসি, গার্ডিয়ান গণমাধ্যমের বিভিন্ন তথ্যসূত্র বলছে, সোমালিয়ায় ১৯৯১ সালে সরকার পতনের পর দেশটিতে বিশৃঙ্খলা শুরু হয়। সেই সুযোগে ইউরোপের এবং এশিয়ার বিভিন্ন দেশের ট্রলারবাহী মাছগুলো সেই সোমালিয়ার উপকূলে মাছ ধরতে শুরু করে এবং অনেকটা এই সাগর উপকূল পার তাদের নিয়ন্ত্রণে নেয় এবং সাগর দূষিত করে। প্রথমে সাধারণ জেলেরা এটা প্রতিবাদ করে, তারপর প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু ধীরে ধীরে সেই প্রতিরোধ হয়ে ওঠে মুক্তিপণের এক সশস্ত্র ব্যবসা। জলদস্যুতা স্রেফ চুরি নয়, পরিকল্পিত একটি অপরাধ। তারা ৩টি স্তরে মূলত কাজ করে। দিনে দিনে তারা হয়ে উঠছে আরো সুসংগঠিত এবং পরিকল্পিত লুটেরা গোষ্ঠী। এই দস্যুদের প্রথম স্তর হলো বোট গ্রুপ, অর্থাৎ স্পিড বোট করে একটি দল পণ্যবাহী জাহাজে হামলা করে। তারপরে সেই জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং নাবিকদের জিম্মি করে এবং তাদের নিয়ন্ত্রিত নির্দিষ্ট একটি জায়গায় এনে অনেকটা গোপনীয়ভাবে রাখা হয় সেই জাহাজটি এবং নাবিকদের। তারপরে দ্বিতীয় স্তর মুক্তিপণ আদায়। এই দ্বিতীয় স্তরের এই যেই সদস্যরা রয়েছে তারা যে জাহাজটি বা যেই নাবিকদের অপহরণ বা জিম্মি করে রেখেছেন সেই মালিকদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সেই দেশটির সাথে যোগাযোগ করে এবং দর কষাকষি শুরু করেন তাদের মুক্তিপণ আদায়ের এবং অপারেশনাল এই কাজগুলো করে এই দ্বিতীয় স্তরের এই দলটি। তারপর সর্বশেষ তৃতীয় স্তর। এই তৃতীয় স্তরের কাজটি হচ্ছে এই তথ্য দিয়ে, অর্থাৎ এই সাগরের কোন সময় কোন ধরনের জাহাজ চলাচল করছে বা চলাচল করবে এই বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে দেয়া এবং পাশাপাশি এবং এই বোট করে স্পিড বোট, অর্থাৎ এই সদস্যটি যখন ডাকাতি করতে যাবে বা দস্যুতার জন্য যাবে সেটার জন্য প্রয়োজনীয় অর্থ, রসদ এবং অস্ত্র সরবরাহ করে থাকে। এখানে প্রায় ৭ থেকে ৮টি বড় সক্রিয় গ্রুপ রয়েছে। প্রতিটা গ্রুপে অন্তত ৫০ জনের সদস্য রয়েছে। ন্যাশনাল জিওগ্রাফি এবং দ্য ফিনান্স রিপোর্ট গণমাধ্যম তথ্য বলছে, এই জলদস্যুদের একটি সফল অপারেশনের জন্য তারা মুক্তিপণ হিসেবে ১ থেকে ১০ মিলিয়ন ডলার দাবি করে থাকে। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১২.৫ কোটি থেকে প্রায় ১৭ কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। তবে এই টাকার পরিমাণ দাবি করা নির্ভর করে কোন প্রতিষ্ঠানের জাহাজ বা কোন দেশের জাহাজ বা নাবিকদের সংখ্যা এবং অবস্থানের উপর বিবেচনা করে। তো এই টাকা দিয়ে তারা কিন্তু বিলাসী জীবন কাটায় সেই তথ্য উঠে এসেছে। দামি গাড়ি বা নান্দনিক বাড়ি তৈরি, নারী সঙ্গ, ভ্রমণ, এই সবকিছুই তারা এই বিলাসী জীবন কাটায়। আর এই প্রক্রিয়ার টাকার একটি অংশ চলে যায় তাদের পিছনে যে মাফিয়া আর একটি গোষ্ঠী কাজ করে কমিশন হিসেবে বা দালালি হিসেবে সেই টাকার অংশের ভাগ তারা নিয়ে যায়। অর্থাৎ ৩টি স্তরই সেই টাকার ভাগটি চলে যায়। একটি সরাসরি যারা জাহাজে হামলা করে, দ্বিতীয় স্তর যারা আসলে দর কষাকষিগুলো করে, আর ৩ নম্বরে অর্থাৎ তাদের যে প্রয়োজনীয় ওই সময়ে রসদ বা অর্থ বা অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে তারাও কিছু ভাগ এখান থেকে পেয়ে যান। মুক্তিপণের টাকা নেওয়ার প্রক্রিয়ায় জলদস্যুরা কখনোই সরাসরি কোনো ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে না। তারা সাধারণত কোনো উড়োজাহাজের মাধ্যমে তাদের যে দাবিকৃত টাকা, অর্থাৎ নেগোশিয়েট করার পরে যে টাকার পরিমাণ দাঁড়ায় সেটা হচ্ছে বুলুট প্রুফ কোনো হচ্ছে ব্যাগে সেটা উপর থেকে সমুদ্রে ফেলা হয় এবং তারা সেটা সংগ্রহ করে এবং তার শর্ত থাকে সেখানে যাতে কোনো ধরনের জিপিএর ট্র্যাক না থাকে। সেটি তখন সংগ্রহ করে তারা সে টাকাগুলো নিয়ে, টাকা বা ডলারগুলো নিয়ে এসে তখন আসলে সেগুলো বাছাই করে গণনা করে তাদের দাবি অনুযায়ী যে টাকা তাদের সাথে দর কষাকষি হয়েছিল ঠিক আছে কিনা। এটি একটি চ্যানেল। অন্য আরেকটি অবৈধ মানি ট্রান্সফারের মাধ্যমে যারা ওই লোকাল দেশের
কিছু অসাধু আছে যারা আসলে এই প্রক্রিয়াটার মধ্যে হাত বদল করে, তাই আরেকটি প্রক্রিয়া যেখানের মাধ্যমে তারা এই টাকা ট্রান্সফার করে, অর্থাৎ এই মুক্তিপণের টাকা নিয়ে থাকেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই টাকা পাওয়ার পরপরই কিন্তু তারা যে যেমনি জাহাজ বা নাবিকদের সেখান থেকে কিন্তু ছেড়ে দেয়। অস্ত্রধারীদের যে পাহারা থাকে সেটা কিন্তু তারা সরিয়ে নেয় এবং তারা সেই ক্যাপ্টেনকে একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে এবং আন্তর্জাতিক যেই সমুদ্র সীমা আছে সেটা কাছাকাছি গেলে তারা আসলে ফিরে আসে। এই পুরো প্রক্রিয়াটাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এই দর কষাকষি কখনো সপ্তাহ থেকে কয়েক মাস পেরিয়ে যায়। সেখানে সেই অবস্থায় আসলে নাবিকদের উপর নির্যাতন, অনাহার তো রয়েছেই। তো ফলে এই মুক্তি পাওয়ার পরও অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নাবিকরা অনেকাংশে আসলে অসুস্থ থাকে। তাদের জরুরি চিকিৎসার মাধ্যমে সেই দেশে নিয়ে আসলে সুস্থ করা হয়। আরেকটি বিষয় থাকে, অনেক সময় যদি সেই তাদের দর কষাকষি অর্থাৎ তাদের চাহিদা এবং যেটার মাধ্যমে আসলে মীমাংসিত যে অর্থ যদি তারা ঠিকমতো না পায় বা অনেক সময় পেলেও সেই জাহাজকে আসলে ছাড়বে কিনা বা যে নাবিকদের জিম্মি করছে সবাই বেঁচে থাকবে কিনা সেই ঝুঁকি কিন্তু কিছুটা থেকেই যায়। স্থানীয় বিভিন্ন গ্রুপ এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, মাফিয়া এবং অস্ত্র কারবারিরা তারা আসলে তাদের পিছন থেকে মদদ দিয়ে আসে এবং তাদের অর্থের যোগান দিয়ে আসে এবং এই তাদের সফল জলদস্যুতা করার পরে টাকার ভাগ পান তারা এবং এর মাধ্যমে সেই অঞ্চলে প্রভাব বিস্তারেও তারা কাজ করেন এই চক্রটি। আর এই চক্রদের লাভ অর্থ এবং ওই এলাকায় তাদের নিয়ন্ত্রণ বা আধিপত্য বজায় রাখা। আইসিসি ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর তথ্য মতে সবচেয়ে বেশি অর্থাৎ ২০১১ সালে এই সাগরে হামলার শিকার হয় ২১৬টি জাহাজ। তারপরেই নড়ে চড়ে বসে বিশ্ব শক্তিরা। তারপর তারা বিশেষ টাস্ক ফোর্স গঠন করে। এখানে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘ এই অ্যাক্ট তৈরি করে এবং ব্যাপক হারে এখানে নজরদারি শুরু করে এবং সেই সময়ে বেশ কিছু জলদস্যু গ্রেপ্তার হয় এবং তাদের নিয়ন্ত্রণ বা তাদের প্রভাব অনেকটাই কমে আসে, তবে নির্মূল করা সম্ভব হয়নি। সর্বশেষ ২০২৩ সালের একটি প্রতিবেদন বলছে যে সর্বশেষ এই বছরটিতে ৬টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, তবে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এমনকি সোমালিয়া সরকারও ২০১৩ সাল থেকে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করে। তারাও অভিযান চালিয়ে এই জলদস্যুদের গ্রেপ্তার করতে শুরু করে। আটক হলে অনেককে নেওয়া হয় কেনিয়ার আদালতে এবং তাদের শাস্তির মুখোমুখি করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট বলছে এখন পর্যন্ত প্রায় ১২০০ জলদস্যু গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে ৬৫০ জন কারাভোগ করেন। আবার অনেকেই ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বেরিয়ে এসে আবার সাগরে পাড়ি জমায়, একই অপরাধ করে। যদি সোমালিয়ায় সরকারের নিয়ন্ত্রণ না ফিরে, কর্মসংস্থান বা শিক্ষার ব্যবস্থা না হয়, তাহলে আজকের শিশুই আগামী দিনের দস্যু হয়ে পরিণত হবে। এই ছিল সোমালিয়ার জলদস্যুদের অজানা ও ভয়ঙ্কর কাহিনী। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।